অ্যাকশন, লাইট অ্যান্ড লাইট। ওকে, সো আজকে আমরা লাইট নয় লাইট দিয়ে পড়াশোনা করব ভৌত আলোক বিজ্ঞান, ফিজিক্যাল অপটিক্স। বাবা তোমার দরবারে সব লাইটেরই খেলা, বাবা তোমার দরবারে সব আসলে লাইটের খেলা। সো আজকে লাইটের খেলা দিয়ে আমাদের পুরো লাইভ ক্লাসটা থাকবে। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সালাম জানাচ্ছি। আমি সাইম রহমান, বুয়েট মেকানিক্যালে আছি। সো আজকে লাইভ ক্লাসটা হবে ভৌত আলোক বিজ্ঞানের উপর। পুরো একদিনেই 1 ঘন্টায় একটা পুরো চ্যাপ্টার প্যাকেট করে দিয়ে দেবো তোমাদের কাছে ইনশাআল্লাহ। সো তোমরা যারা আসা শুরু করেছো মেনশন করতে থাকো এবং শেয়ার করতে থাকো। তোমাদেরকে জানিয়ে রাখি আজকে হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান পড়াবো, তোমাদেরকে লাইটের খেলা দেখাবো। তোমাদেরকে আজকে লাইটটা শুরু হয়েছে লাইটের খেলা দিয়ে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সেটা। ওকে, যাই হোক তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু ফ্রিশাব এসএসসি 21 এ ফিল্ড সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স চেম্বারের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি টানা 21 দিনের ফুল ফিজিক্স বইয়ের উপর লাইভ ক্লাস। আমরা 21 দিনে 21টি চ্যাপ্টার কভার দেওয়ার মিশনে নেমেছি এবং ফ্রি সার্ভিস বা ফ্রি জিনিস যে সস্তা নয় সেটা ভুল প্রমাণ করার জন্য আমরা নেমেছি। অলরেডি আমরা 3টি পর্ব পাড়ি দিয়ে 4র্থ পর্বে আজকে হাজির হয়েছি। তো তোমরা যারা যারা অলরেডি চলে এসেছো তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমরা নিশ্চয়ই অবগত আছো তো বিগত 3টি পর্ব থেকে আমাদের প্রত্যেকটা পর্বেই একটা করে চ্যাপ্টার কোপানো হয়, আর এমন ভাবে কোপানো হয় যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। মাত্র 1 ঘন্টায় তোমার জীবনের একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাচ্ছে, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। কাজে আমরা চাই না তোমার কোনো ফ্রেন্ড আমাদের ক্লাসগুলো মিস করো, তাই একদম শুরু থেকেই তোমাদের ফ্রেন্ডরা যাতে অংশগ্রহণ করতে পারে, তাই এখনই তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে বলো তাদেরকে ক্লাসটা করার জন্য, আর টুক করে শেয়ার বাটন ক্লিক করে নাও। তোমার শেয়ারের মাধ্যমে, আমার শেয়ারের মাধ্যমে, আমাদের শেয়ারের মাধ্যমে ছড়িয়ে যাবে হাজার হাজার বর্গমাইল ফিজিক্সের ফিলিংস গুলো। ওকে, যাই হোক আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান দেখবো। ভৌত আলোক বিজ্ঞান এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, খুবই ছোট। বাট ওই যে একটা কথা আছে না, ছোট মরিচের ঝালটা একটু বেশি, এই চ্যাপ্টারের ঝালটাও অনেক বেশি। ছোট্ট একটা চ্যাপ্টার হলো এই চ্যাপ্টারের ঝালটা অনেক 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 বেশি, অর্থাৎ এই চ্যাপ্টারের ঝামেলা বেশি। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের ঝামেলাগুলো আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং পুরো চ্যাপ্টারটা 0 থেকে শুরু করে মোটামুটি তোমাকে হিরো বানানোর ট্রাই করবো আর কি। ওকে, যাই হোক অনেক বেশি ঢোল পিটাই ফেললাম, আর ঢোল পিটাবো না, শুরু করে দিব। সো তোমাদেরকে দুটা কথা না জানালেই নয়। একটি কথা হচ্ছে যে সবচেয়ে বেশি মেনশন করে তোমার ফ্রেন্ডদেরকে আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণের সুযোগ করে দিবে, তার জন্য অবশ্যই থাকছে আমাদের ফ্রিশাব এসএসসি 21 এর পক্ষ থেকে 3টা আকর্ষণীয় হেডফোন। এবং তোমাদেরকে আরেকটা কথা অবশ্যই স্মরণ করিয়ে দিই, এখানে অনেকেই আছো আজকে ফার্স্ট লাইভ ক্লাস করবে, অনেকেই আছো আগের 3টি পর্ব করেছো, অনেকেই সিস্টেমের সাথে পরিচিত কিংবা পরিচিত না। সো আমরা একটু সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা 21 দিনের একটা মিশন শুরু করেছি। এই 21 দিনে তোমার ফিজিক্সের 21টা চ্যাপ্টারের উপরে আমরা লাইভ ক্লাস দিব। 21টা চ্যাপ্টারের উপর 21টা লাইভ ক্লাসে আমরা পুরো বইটাকে ভালো মতো কভার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক একদিনে একটা চ্যাপ্টার কভার দেওয়া যায় না, আমাদের টার্গেটও একটা চ্যাপ্টার কভার দেওয়া না। আমাদের টার্গেট হচ্ছে তুমি যাতে তোমার টেস্ট পরীক্ষায় মোটামুটি গা বাঁচাতে পারো, অর্থাৎ ভালো করতে পারো। সেই জন্য টেস্ট পরীক্ষায় যেই টপিকগুলো আসে এবং স্টুডেন্টরা হাততালি দেয় ওই ধরনের টপিকগুলোতে কনফিউশনটা ক্লিয়ার করাই আমাদের টার্গেট। তো আমাদের এই টার্গেটে 4টে স্টেপ আছে। প্রথম স্টেপ লাইভ ক্লাসটা করা, দ্বিতীয় স্টেপ যা যা পড়াচ্ছি সাথে সাথে নোট করে নোটটা ছবি তুলে আমাদের গ্রুপে শেয়ার করে দেওয়া। 3 নম্বর স্টেপ হচ্ছে অবশ্যই যা যা পড়াচ্ছি এটার প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য থাকছে আমাদের বোর্ড পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করে টপ 10 কোয়েশ্চেন, যে টপ 10 কোয়েশ্চেন তুমি করলে তোমার টেস্ট পরীক্ষায় ওই 10টা থেকে একটা ইনশাল্লাহ পাবে। ওই 10টা নিয়ে একটা বই আছে ফ্ল্যাশ বুক, এই ফ্ল্যাশ বুকটা একবার রিভাইজ করা। সো 1 নাম্বার লাইভ ক্লাস করে নোটটা শেয়ার করে, 3 নম্বরে তুমি ফ্ল্যাশ বুকটা রিভাইজ করে, 4 নম্বরে নিজেকে যাচাই করে নাও, ঝালাই করে নাও কেমন প্রস্তুত টেস্ট পরীক্ষার জন্য। সেটার জন্য থাকছে পরের দিন ফ্ল্যাশ এক্সাম। সো আমাদের 4 স্টেপ প্রিপারেশন, প্রথমেই লাইভ ক্লাস, তারপর নোট শেয়ারিং, তারপর ফ্ল্যাশ বুক অ্যান্ড ফ্ল্যাশ এক্সাম। সো আমরা এই স্টেপে তোমাদের জন্য এই মিশনটা শুরু করেছি। সো আজকে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এবং চ্যাপ্টার সিলেকশনটা এভাবেই করেছি। আমরা আগের ক্লাসে সরল ছন্দিতে স্পন্দন পড়েছি, সরল ছন্দিতে স্পন্দনের পরে তরঙ্গ পড়েছি। সো তরঙ্গের পরে আমরা ভৌত আলোক বিজ্ঞানকে নিয়ে এসেছি। কেন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, উত্তর হচ্ছে বিশ্বাস করো ভাই, ভৌত আলোক বিজ্ঞান পুরোটাই হচ্ছে তরঙ্গের কনসেপ্ট। সো তুমি যদি ভৌত আলোক বিজ্ঞান ভালো করে ফিল করতে চাও তোমাকে তরঙ্গ বুঝতে হবে, আর তরঙ্গ বুঝতে হলে সরল ছন্দিতে স্পন্দন বুঝতে হবে। তাই সরল ছন্দিতে স্পন্দন এবং তরঙ্গ নিয়ে আগে আলোচনা করেছি। যদি কেউ এখনো এই দুটা লাইভ ক্লাস না দেখে থাকো অবশ্যই করে দিবে। তো আজকে আমরা শুরু করবো ভৌত আলোক বিজ্ঞান, এবং এই ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা যদি তুমি পড়ে ফেলো তাহলে তুমি 3টা টপিক সম্পর্কে জানতে পারবে, তুমি 3টা বিষয় সম্পর্কে জানতে পারবে। প্রথমেই চ্যাপ্টার তোমাকে
জানাবে আলোর প্রকৃতি, আলো তুমি কেমন, দেখতে কেমন, সুন্দর না বিশ্রী, সে সম্পর্কে জানিয়ে দিবে প্রথম অংশ আলোর প্রকৃতি। সো ভূতালোক বিজ্ঞানের চ্যাপ্টারের প্রথম দিকে আলোচনা করা হয়েছে আলোর প্রকৃতি নিয়ে, নেচার অফ লাইট। এরপর মধ্য অংশে আমরা জানতে পারবো আলোর সঞ্চালন, ট্রান্সমিশন, আলো কিভাবে সঞ্চালিত হয়, আলো কিভাবে তোমার ঘরের ভিতর ঢুকে সকিনার ঘরের ভিতর উকি দিয়ে আসে। তুমি জানতে পারবে এই চ্যাপ্টারটা পড়লে, তুমি জানতে পারবে চাঁদের আলো তোমার কালো ঘরে কিভাবে সারানিশি জেগে থাকে। এরপর এই চ্যাপ্টারটা পড়লে সবার শেষে তুমি জানতে পারবে কিছু মজাদার আলোকীয় ঘটনা, যেটা তোমাকে মাঝে মধ্যে ভয় দেখায়, মাঝে মধ্যে অবাক করে। হঠাৎ করেই না ঘরের মধ্যে কোত্থেকে জানি আলো এসে নাচানাচি শুরু করে না, এটা হচ্ছে আলোকীয় ঘটনা। হঠাৎ করেই দেখা যায় না যে আমাদের ছায়া হয়, ছায়া পড়ে, ছায়া কখনো বড় হচ্ছে ছোট হচ্ছে, এটাই আলোকীয় ঘটনা। হঠাৎ করেই দেখা যায় না যে জঙ্গলের মধ্যে ঢুকে গেলে জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঝিলিমিলি করে, যেটা নিয়ে আমাদের কবিরা কবিতা লিখেছে, সেটাই আলোকীয় ঘটনা। অনেক সময় দেখা যায় না যে রংধনু দেখা যায়, সেটাই আলোকীয় ঘটনা। আলো নিয়ে যা যা খেলা সবগুলাই আলোকীয় ঘটনা, ঠিক আছে? তো আমাদের এই পুরো দুনিয়াই যেন একটা আলোর ঘটনা, আলোর খেলা। বাবা তোমার দুনিয়াতে সব আলো ঘটনা বা আলোর খেলা। তো আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে ওইসব ঘটনাগুলোকে, আলোকীয় ঘটনাগুলোকে ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করব, ভৌত আলোক বিজ্ঞান দিয়ে আমরা ব্যাখ্যা করব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কেননা তুমি আজকে ক্লাস করলে তুমি লাইট সম্পর্কে একেবারে পিএইচডি হোল্ডার্স হয়ে যাবে, কারণ লাইট সম্পর্কে তুমি জানতে পারবে। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। স্যার একবার বলে দিচ্ছি আমরা এই চ্যাপ্টার পড়লে কি কি জানতে পারবো। আলোর প্রকৃতি, আলোর সঞ্চালন, আলোকীয় ঘটনা, আলো তুমি দেখতে কেমন, আলো তুমি যাও কিভাবে, আর আলো তুমি কি কি ঘটাও সে সম্পর্কে আমরা জানতে পারবো। আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে এনশিওর করতে বলবো যে তোমরা এখনো শেয়ার করেছো কিনা, কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করেছো কিনা, এমন কোনো তোমার ফ্রেন্ড বাকি আছে কিনা যাকে তুমি মেনশন করনি, যার কারণে সে ক্লাসটা করতে পারবে না, এটা একটু আমাকে জানাও। সবাইকে মেনশন এবং শেয়ার করা হয়েছে কিনা একটু করে জানিয়ে দাও। যদি এখনো মেনশন করতে না পারো, শেয়ার করতে না পারো, তাহলে করে ফেলো। ওকে, আমি শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। তাহলে আলোর প্রকৃতি। তো আমার বাবা নিউটন বলেন, বাবা নিউটনকে জিজ্ঞেস করা হলো, বাবা ও বাবা আলো কি বলো না। তখন বাবা নিউটন বলে, বাবা আলো কি? বাবা বলছে আলো আলো তো হচ্ছে কণা, পার্টিকেল। তখন বাবা নিউটন আলো সম্পর্কে একটা তত্ত্ব দিলেন, আলো হচ্ছে কণা তত্ত্ব। এরপরে এর পরবর্তীতে আরেকজন আসলেন, অনেক পরবর্তীতে আসছেন তিনি, তার নাম হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক বলা হয়, ম্যাক্স প্ল্যাঙ্ক। তো ম্যাক্স প্ল্যাঙ্ক তাকে জিজ্ঞেস করা হলো, বাবা আলো কি? আলো দেখতে কেমন? সকিনার মতো? না না, আলো সকিনার মতো না, আলো হচ্ছে কোয়ান্টা। ও আল্লাহ, এটা আবার কি ওয়ার্ড? বুঝাই দিচ্ছি দেখো, কোয়ান্টা। তো ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন আলো হচ্ছে কোয়ান্টা, অর্থাৎ আলো নিরবিচ্ছিন্ন না, আলো যেতেই থাকে না। তুমি হয়তো দেখতে পাচ্ছ আলো যাচ্ছে, না না, আলো একটু করে যায় আবার থেমে যায়, আবার একটু করে যায় আবার একটু গ্যাপ থাকে। আলো নিরবিচ্ছিন্ন ভাবে যায় না, আলো বিচ্ছিন্ন ভাবে যায়, একটু গেল আরেকটু গেল, মাঝখানে কিছু গ্যাপ থাকলো, অর্থাৎ এভাবে আলো বিচ্ছিন্ন ভাবে যায়। আমরা যদি এই যে আলোটাকে এভাবেই চিন্তা করি, সে বলে না না, আলো এভাবে যায় না, আলো মাঝখানে গ্যাপ করে যায়। এবং উনি পরবর্তীতে এটাকে কোয়ান্টা বলছেন, কোয়ান্টাম তত্ত্ব। এবং এই জায়গা থেকে যে তত্ত্বটা আসছে সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো আমি জাস্ট একদম সিম্পলি বোঝার জন্য এভাবে বললাম, কিন্তু বেসিক্যালি কোয়ান্টাম তত্ত্ব এটা ছিল অনেক বেশি ভিন্ন একটা তত্ত্ব। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এভাবে বললাম। রিয়েল কোয়ান্টাম তত্ত্ব কোয়াইট ডিফারেন্ট, এবং রিয়েল কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আমরা আমাদের আরো একটি লাইভ ক্লাস মডার্ন ফিজিক্সে বলবো রিয়েল কোয়ান্টাম তত্ত্ব কি। তো যাই হোক, তা আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন আলো হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টা। তবে এই কোয়ান্টাগুলো কি দ্বারা তৈরি হয়? তখন সে বলে এই কোয়ান্টা দ্বারা কণা দ্বারা তৈরি হয়, কণা। আলটিমেটলি সেও বলছে আলো হচ্ছে কণা। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা নিউটন বলেছে আলো হচ্ছে কণা। ম্যাক্স প্ল্যাঙ্ককে জিজ্ঞেস করেছি, ম্যাক্স প্ল্যাঙ্কও বলছে আলো হচ্ছে কণা। ভাই ঠিক আছে। এর পরবর্তীতে আরো দুইজন আসলো, বললো না আলো কণা হতে পারে না, তাহলে আলো কি? তো ওই যে না বললো তার নাম হচ্ছে হাইগেন, ঠিক আছে? তা হাইগেন কি বললো দেখো, হাইগেন বললো আলো হচ্ছে তরঙ্গ, আলো কণা হতে পারে না, আলো হচ্ছে ঢেউ, এভাবে করে যাবে আলো, ওই যে লাল দুপাট্টায় যেভাবে উড়না উড়ে ওইভাবে করে আলো যায়, সে বললো আর কি তরঙ্গ। তাহলে আলো হচ্ছে তরঙ্গ। তো এই তত্ত্বকে বলা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। আচ্ছা ঠিক আছে, ওকে।
ব্লার হয়েছে না, একটু পরে ক্লিয়ার হয়ে গেলে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। সো যখন ব্লার হবে, ব্লারটা কেন হয় জানো? এই যে ক্লাস করতে করতে তোমরা ভুলেই যাও যে মেনশন এবং শেয়ার করার কথা। সো তোমরা যারা ভুলে যাচ্ছ মেনশন করতে, শেয়ার করতে, এটা কিন্তু ঠিক করছো না, ঠিক আছে? তোমাদেরকে প্রত্যেকটা দিন এক একটা চ্যাপ্টার কোপানো হচ্ছে খুব ভালো করে। সো তোমরা কি চাও না তোমার ফ্রেন্ডরা ক্লাস করো? তাই মাঝে মধ্যে ব্লার হয়ে যায়, কারণ তোমরা মেনশন করতে ভুলে যাও। তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য মেনশন করতে থাকো তোমার ফ্রেন্ডদেরকে, বেশি বেশি করে মেনশন করতে থাকো। তোমার যত ফ্রেন্ডকে তুমি মেনশন করবে তারা তোমার এই লাইভ ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে? শেয়ার করলে হয়তো অনেক সময় অ্যাপ্রুভ নাও হতে পারে। মেনশন করতে থাকো তোমরা বেশি করে, যতক্ষণ ব্লাড থাকবে ততক্ষণ মেনশন করো। বেশি মেনশন হলে ব্লাড চলে যাবে। ব্লাড চলে গেলে আমাকে একটু জানাও আর মেনশন করতে থাকো। ওকে, বিসমিল্লাহ। দেখো তাহলে হাইগেন বলছে যে লাল দুপাট্টা ওই যে ওর জ্ঞাত তরঙ্গ, তরঙ্গ হচ্ছে কি? আলো হচ্ছে তরঙ্গ তত্ত্ব। আচ্ছা, এর পরবর্তীতে তাকে সমর্থন জানাইছে সহমত ভাই, সহমত ভাই, সহমত ভাই। হাইগেন কমেন্ট করছে আলো কি? আলো হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এরপরে ম্যাক্সওয়েল এসে, ম্যাক্সওয়েল, তাকে আমি ম্যাক্সওয়েল বলি, ম্যাক্সওয়েল। তো এরপরে ম্যাক্সওয়েল এসে তাকে সহমত জানাইছে, ভাই সহমত ভাই, আলো হচ্ছে তরঙ্গ। তবে ভাই আমি একটু করে আপনাকে আমি এডিট করব, আলো হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। তখন সে একটু এডিট করে বললো আলো হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো এই চারটা কথা আলো তুমি কেমন সে সম্পর্কে। তা আমাদের বইয়ে চারটা তত্ত্ব দেওয়া আছে আলো সম্পর্কে, আলোর প্রকৃতি সম্পর্কে, নেচার অফ লাইট সম্পর্কে। একজন হচ্ছে বাবা নিউটন যা যা বলেছেন। বাবা নিউটন বলেছেন আলো হচ্ছে কণা, পার্টিকেল থিওরেমস। এরপর কোয়ান্টা, এরপরে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন আলো হচ্ছে কোয়ান্টাম, কোয়ান্টাম তত্ত্ব। এরপর হাইগেন বলেছেন আলো হচ্ছে ওয়েভ, ওয়েভ থিওরি, তরঙ্গ তত্ত্ব। এরপর তাকে সহমত জানিয়েছে ম্যাক্সওয়েল। সো ম্যাক্সওয়েল কি বলেছে? ম্যাক্সওয়েল বলেছে আলো হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। এবার দেখো, এবার এরা বলছে আলো হচ্ছে কণা। এবার হচ্ছে আসল মারামারি যুদ্ধ শুরু। এবার দেখো এরা বলছে আলো হচ্ছে কণা আর এরা বলছে আলো হচ্ছে তরঙ্গ। এবার দিল মারামারি, এবার জনতার মনে দিল মারামারি, ঠিক আছে? এরা বলছে, সরকারি দল বলছে আলো হচ্ছে কণা, বিরোধী দল বলছে আলো হচ্ছে তরঙ্গ। এবার সরকারি দল বলছে আলো না, আলো কণা। বিরোধী দল বলছে না, আলো তরঙ্গ। ও বলছে কণা, ও বলছে তরঙ্গ। এবার সাধারণ জনগণ যারা আমরা আছি, আমরা সাধারণ জনগণ পড়লাম বিপদে। এখন আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, আমাদের বাচ্চা কাচ্চা, নাতি পুতি, লতি সুতি, ওরা যখন জিজ্ঞেস করে চাচ্চু চাচ্চু, দাদু দাদু, আলো কি? তখন আমরা বলতে পারি না আলো কি কণা নাকি তরঙ্গ, বলতে পারি না। কারণ কেউ বলছে কণা, কেউ বলছে তরঙ্গ। তারপর চলে গেলাম বাবার দরবারে, নিউটন এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কাছে। ও বাবা, তুমি তো বলছো আলো তরঙ্গ, তো আলো কেন তুমি তো বলছো আলো কণা, তা আলো কেন তরঙ্গ হবে না? তখন সে বলে, দেখো ভালো করে, আলো যদি তরঙ্গ হয়, তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায় না, তরঙ্গ দিয়ে কিছু জিনিস ব্যাখ্যা করা যায় না। ফটো, তড়িৎ ক্রিয়া, ব্ল্যাক বডি, এই বিষয়গুলা তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায় না, এক্সপ্লেইন করা যায় না, করা যায় না। তাহলে আলো যদি করা যায় না, তো আলো যদি তরঙ্গ হয়, আলোকে যদি আমরা তরঙ্গ বলি, তাহলে এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায় না। ফটোতড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না। ফটোতড়িৎক্রিয়া বলে আলো তরঙ্গ হতে পারে না। ব্ল্যাক বডি বলে, ব্ল্যাক বডি বলে, ব্ল্যাক বডি বলে আলো তরঙ্গ হতে পারে না। অসম্ভব, এটা আলো তরঙ্গ হতেই পারে না। ব্ল্যাক বডি বলে দেয়, ব্ল্যাক বডি রেডিয়েশন বলে দেয়, ফটোতড়িৎক্রিয়া বলে দেয়, আলো তরঙ্গ হতেই পারে না। এই কারণে আলো কণা, এটা নিউটন বলছে, মানে নিউটনরা এর পক্ষে যুক্তি দিচ্ছে আর কি। তারপর যখন ওদের কাছে গেলাম, হাইগেন ম্যাক্সওয়েলের দলে গেলাম, তাদেরকে বললাম ভাই ওরা তো বলে এগুলো ব্যাখ্যা করা যায় না, এগুলো ব্যাখ্যা করা যায় না, তো এখন কেন তরঙ্গ বলছো কি আবার ব্লার? আচ্ছা ঠিক আছে, আজকে একটু বেশি ব্লার হচ্ছে, এটা খুবই দুঃখজনক, দুঃখজনক হলেও সত্য। তো তোমরা একটু মেনশন করতে থাকো, আর ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, আমি তারপরে লিখে রাখছি। তোমরা একটু মেনশন করতে থাকো, যখনই ব্লার হয়ে যাবে বেশি বেশি করে মেনশন করে দিবে, বেশি বেশি করে। হয়তো সে তোমার ফ্রেন্ড আজকে ক্লাস করতে পারছে না, কিন্তু সে জানতে পারবে আমাদের এখানে 21 দিনের ফ্রি সেবা দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, বেশি বেশি করে মেনশন করতে থাকো। আর সঠিক হলে ব্লাড চলে গেলে আমাকে একটু জানাও। ওকে, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে হাসি ও কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন, এবং ফিজিক্সে বেসিক ক্লিয়ার করার জন্য, ভালো করার জন্য ফ্রি সেবা এসএসসি 21-এর লাইভ ক্লাসগুলো করুন। যে কোনো প্রয়োজনে ফ্রি কল করতে পারেন আমাদের গ্রুপে, অথবা ফ্রি মেসেজ দিতে পারেন আমাদের গ্রুপে। আশা করি ব্লাডনেস চলে যাচ্ছে ভাব, ও আলহামদুলিল্লাহ ব্লাডনেস চলে গেছে। তো এবার
আলো যদি কণা হয় তাহলে আলো কণা হলে এগুলা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। তাহলে ব্যতিচার নামক একটা ঘটনা আছে, ব্যতিচার। আমি আজকে ব্যতিচার পড়াবো তোমাদেরকে, অপবর্তন পড়াবো তোমাদেরকে, সমাবর্তন পড়াবো তোমাদেরকে। এই ব্যতিচার, এই অপবর্তন, এই সমাবর্তন, এই ব্যতিচার, এই অপবর্তন, এই সমাবর্তন ব্যাখ্যা করা যায় না যদি আলোকে কণা বলে ফেলি। তাহলে এগুলা ব্যাখ্যা করতে গেলে আলো কণা হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে আলো কণাও না, তরঙ্গ না। কণা হলে এগুলা ব্যাখ্যা করা যায় না, তরঙ্গ হলে এগুলা ব্যাখ্যা করা যায় না। ঝামেলা। আলো যদি কণা হয় তাহলে এই তিনটা ব্যাখ্যা করতে পারি না, কাজে আলো কণা নয়। আবার তরঙ্গ হলে এগুলা ব্যাখ্যা করা যায় না, কাজে আলো তরঙ্গ নয়। এবার দিছে খেলা পেস লাগাইয়া, দিছে পেস লাগাইয়া বলে কি যে এটা ব্যাখ্যা করা যায় না, বলে কি এটা হইলে এটা ব্যাখ্যা করা যায় না, দিছে পেস লাগাইয়া। আলোর প্রকৃতি পড়তেছিলাম আমরা। আলো তুমি কেমন? আলো তো ভাই ছলনাময়ী। আলো কেমন? আলো হচ্ছে ছলনাময়ী। কতক্ষণ ওর কাছে, কতক্ষণ ওর কাছে, কতক্ষণ কণা ভাইয়ার কাছে, আর কতক্ষণ তরঙ্গ ভাইয়ার কাছে। আলোর দুইটা বিয়ে পাশে, একটা কণা ভাইয়া, একটা তরঙ্গ ভাইয়া। কতক্ষণ বলে আমি তরঙ্গের সাথে আছি, কতক্ষণ বলে না আমি তরঙ্গের সাথে না, আমি কণার সাথে আছি। দেখো আমি কণার সাথে আছি, এই যে ছলনাময়ী। এখন তো প্রবলেম হয়ে গেল। কতক্ষণ বলে না আমি তরঙ্গের সাথে, কতক্ষণ বলে না আমি কণার সাথে, ছলনাময়ী। প্রবলেম হয়ে গেল। তো এই প্রবলেমটা যিনি দূর করে দিয়েছেন তার নাম হচ্ছে ডি ব্রকলি। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ডি ব্রকলির কথা। তো ডি ব্রকলি এসে বলছে কি সমস্যা বলতো তোদের, কি সমস্যা? বলে যে ভাই দেখেন না, ওরা বলছে আলো কণা, ওরা বলছে ভাই তরঙ্গ। আরে বেটা দৌড়, আলো হচ্ছে কণা এবং তরঙ্গ একসাথে দুইটাই। যা খেলা শেষ, মামলা ডিসমিস। যা, আলো হচ্ছে কণা, আলো হচ্ছে তরঙ্গ। খুশি তোরা? যা, আলো কণা, আলো তরঙ্গ, যা। এটা ডি ব্রকলি এসে মামলা ডিসমিস। বলছে না আলো কণা, আলো তরঙ্গ, অর্থাৎ আলো হচ্ছে দ্বৈত ধর্ম। এটা তোমরা নাম শুনছো, আলো হচ্ছে দ্বৈত ধর্ম। কিন্তু ঝামেলা আছে, ডুয়ালিটি। কিন্তু এটা কেউ মেনে নেয় নাই, ঝামেলা আছে। কেমনে সম্ভব যে আলো কণাও হইতে পারে আবার তরঙ্গ হইতে পারে? এটা তো সম্ভব না। এটা তো আমাদের কমন সেন্সে ধরে না যে কোন একটা জিনিস কণা বলে ফেললাম তাকে, সে আবার তরঙ্গ কেমনে হয়। কোন একটা জিনিস তরঙ্গ বলে ফেললাম তাকে, সে আবার কণা কেমনে হয় না। কোনো কিছু যদি কণা হয় সে আবার তরঙ্গ ধর্ম থাকে না। তার তরঙ্গ ধর্ম থাকলে তার কণা ধর্ম থাকে না, তরঙ্গ হইতে পারে না। কণা হলে তরঙ্গ হতে পারে না, তরঙ্গ হলে কণা হতে পারে না। ইম্পসিবল। এটা ডি ব্রকলি যে কথাটা বলছে ইম্পসিবল। এটা কে বলছে? জনগণ বলতেছে। জনগণ বলতেছে না ভাই আমরা মানবো না, ভাই আমরা মানবো না, এটা সম্ভব না, এটা সম্ভব না, আমরা মানবো না। এটাই হচ্ছে আজকে আমার ক্লাসের এই জিনিসটা পড়ানোর কথা। এই জিনিসটাই আমরা বুঝি না যে কিভাবে আমরা বলি যে আলো হচ্ছে কণা এবং তরঙ্গ একসাথে দুই ধর্মই দেখায়। এই জিনিসটাতেই আমাদের সমস্যা। এখনই তোমার জীবনে সবচেয়ে সেরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখনই তুমি ক্লিয়ার হয়ে যাবে আলো কি জিনিস। এতদিন ধরে তুমি আলো আলো আলো, ঠিক আছে, আলো আলো আলোকে পাও নাই, ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে আলো কি জিনিস। একদম ক্লিয়ার। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো হচ্ছে ডি ব্রকলি বলছে মারামারি লাগার পরে। জনগণ যখন বললো ভাই কিভাবে একটা জিনিস একই সাথে কণা এবং তরঙ্গ হতে পারে, এটা আমরা মানি না, তখন ডি ব্রকলি মুখ খুলেছে। ডি ব্রকলি তখন বলা শুরু করেছে। স্টেজে ওঠার পরে ডি ব্রকলি বলা শুরু করেছে, সম্মানিত জনগণ, ডি ব্রকলি বলা শুরু করেছে। ডি ব্রকলি বলতেছে যে দেখেন আলো হচ্ছে যখন বস্তুর সাথে ইন্টারেক্ট করে, ইন্টারেকশনে লিখতে হয়, ইন্টারেক্ট করে, তখন হচ্ছে আলো বস্তুর সাথে করলে সে কণা ধর্ম দেখায়, কণা ধর্ম দেখায়, তখন কিন্তু আর তরঙ্গ ধর্ম দেখায় না। আর আলো যখন এই কথা আমি বলি না, এটা ডি ব্রকলি বলছে। ডি ব্রকলি আলো যখন তরঙ্গের সাথে ইন্টারেক্ট করে, আলো উইথ তরঙ্গ, আলো যখন তরঙ্গের সাথে ইন্টারেক্ট করে তখন আলো হচ্ছে কোন ধর্ম দেখায়? তরঙ্গ ধর্ম দেখায়। তার মানে আলো একই সাথে সাইমালটেনাসলি একই সাথে কণা এবং তরঙ্গ ধর্ম দেখায় না। হয় কণা ধর্ম দেখাবে, না হয় তরঙ্গ ধর্ম দেখাবে। যদি বস্তুর সাথে আলো ইন্টারেকশনে লিখতে হয় তাহলে সে কণা ধর্ম দেখাবে, আর তরঙ্গের সাথে ইন্টারেকশনে লিখতে হলে তরঙ্গ ধর্ম দেখাবে। এটাকে বলা হচ্ছে ডি ব্রকলি দ্বৈত ধর্ম। এবং আজকে 2021 সালে দাঁড়িয়ে আমরা, আজকে 2021 সালে দাঁড়িয়ে, সরি 20 সাল, সামনে 21 সাল হবে, আজকে আমরা 2020 সালে দাঁড়িয়ে এখন পর্যন্ত তার কথাটাকে সত্য স্বীকার করে মেনে নিয়েছি। এটাই হচ্ছে এখন পর্যন্ত আলো কি জিনিস সেটার ব্যাখ্যাটা। আলো হচ্ছে দ্বৈত ধর্ম। আলো বস্তুর সাথে ইন্টারেকশন করলে কণা ধর্ম দেখায়, আর তরঙ্গের সাথে ইন্টারেকশন করলে তরঙ্গ ধর্ম দেখায়। আমরা 2020 সাল পর্যন্ত এখনো তার এই তত্ত্বটা মেনে নিচ্ছি, দ্বৈত ধর্মটাকে। এটাই হচ্ছে এখন পর্যন্ত আলো কি জিনিস। ডি ব্রকলির এই কথাটাই হচ্ছে আলো।
যখন আলোটা একটা বস্তুর সাথে ইন্টারাকশন করবে তখন সে কণা ধর্ম দেখাবে, আর যখন সে তরঙ্গের সাথে ইন্টারাকশন করবে তখন সে তরঙ্গ ধর্ম দেখাবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আলোর প্রকৃতি শেষ করে দিচ্ছি। একটা ছোট্ট এক্সাম্পল দিব, আলোর প্রকৃতি শেষ হয়ে যাবে। ছোট্ট এক্সাম্পল দেখো, আমি যখন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোর প্রকৃতি শেষ করে দিচ্ছি। সো এরপর সামারি দিব। ছোট্ট একটা এক্সাম্পল হচ্ছে, লাইট যখন ইলেকট্রনকে আঘাত করবে, ইলেকট্রনকে স্ট্রাইক করবে, লাইট যখন, আমি বললাম লাইট, একটা লাইট যখন ইলেকট্রনকে কি করবে, আঘাত করবে, তো ইলেকট্রন হচ্ছে একটা বস্তু অথবা কণা, তো লাইট যখন কণার সাথে আঘাত করবে, কণার সাথে ইন্টারাকশন করবে, তখন লাইটটা কণা ধর্ম দেখাবে, কণা ধর্ম দেখাবে, কণা ধর্ম দেখাবে, যেটা আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টে দেখেছি। তড়িৎ, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে যে ফটো তড়িৎ ক্রিয়া। আবার লাইট যখন একটা পানির মধ্যে দিব, পানি তরঙ্গ, পানি তরঙ্গের সাথে, এটা পানি তরঙ্গ, পানি তরঙ্গের সাথে মনে করো বা কোন একটা তরঙ্গের সাথে মনে করো লাইট কি করতেছে, ইন্টারাকশন করতেছে, ইন্টারাকশন করতেছে, তখন লাইট কি ধর্ম দেখাবে, তরঙ্গ ধর্ম দেখাবে। তাহলে লাইট যদি বস্তুর সাথে মারামারি করতে যায়, বস্তুর সাথে ধাক্কাধাক্কি করতে যায়, তখন লাইট নিজেই কণা ধর্ম হয়ে যায়। আর লাইট যখন তরঙ্গের সাথে ধাক্কাধাক্কি করতে যায়, তখন লাইট তরঙ্গ ধর্ম হয়ে যায়। কিন্তু কখনোই না, কখনোই না, কখনোই না, একই সাথে সে দুইটা হতে পারে না। একই সাথে কণা এবং তরঙ্গ ধর্ম দেখা যায় না, কিন্তু কখনো তরঙ্গ কখনো কণা। এটাকে বলছে ডি ব্রগলি দ্বৈত ধর্ম, ডুয়ালিটি প্রিন্সিপাল অফ লাইট। এবং এটাই আমাদের বইয়ে লেখা আছে, আলোর প্রকৃতি। তুমি তোমার বই খুলে দেখো, তোমার বইয়ের 5 পৃষ্ঠা হিস্ট্রি ক্লিয়ার করে দিয়েছি। তোমার বইয়ের 5 পৃষ্ঠা শুধু এই কথাগুলো লেখা ছিল। এবং ভাইয়া, এই কথাগুলা ইতিহাস নয়, পরীক্ষায় আসার মতো কিছু কথা। প্রত্যেকটা বছর পরীক্ষায় আসছে আলো কি, আলো হচ্ছে দ্বৈত ধর্ম দেখায়। প্রত্যেকটা বছর এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারে না, স্টুডেন্টরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারে না। তারা বলে আলো হচ্ছে, আলো, আলো হচ্ছে, আলো হচ্ছে কি, এই যে বাংলাদেশে বসে আমি বলতেছি, তারা এইভাবে করে লিখে, আলো, আলো হচ্ছে কণা না তরঙ্গ, না কণাই তো না, তো তরঙ্গই তো, তরঙ্গ না কণা, কণা তরঙ্গ, এভাবে করে তারা আসলে লিখতে পারে না এই বিষয়টা। তো এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিলাম। আলো হচ্ছে বস্তুর সাথে ইন্টারঅ্যাকশন করতে গেলে কণা, আর যদি তরঙ্গের সাথে ইন্টারঅ্যাকশন করতে যায় তাহলে হচ্ছে আলো তরঙ্গ। এটাকে বলছি দ্বৈত ধর্ম। আমি দুঃখিত, একটু করে ফ্রেমটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, একটু করে মেন্টরস ফ্রেমটা একটু ঠিক করে দাও। ওকে, তাহলে আমি একটু সামারি দিয়ে দিচ্ছি। সো একটু দেখো, সামারিটা একটু ভালো করে খেয়াল করো। সো সামারিটা দিয়ে দিচ্ছি। প্রথমে নিউটন বলছে কণা ধর্ম, সো কণা ধর্ম কে বলছে, নিউটন বলেছে। এরপরে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছে, কোয়ান্টাম তত্ত্ব বলেছে, কোয়ান্টাম ধর্ম। এরপর হাইগেন কি বলেছে, তরঙ্গ ধর্ম। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছে, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এর পরবর্তীতে ডি ব্রগলি কি বলেছে, বলেছে দ্বৈত ধর্ম। তো এই ছিল আলোর প্রকৃতি। এবার চলে আসো, একটা কনসেপ্ট শেষ আজকের ক্লাসের, একটা কনসেপ্ট মুছে ফেললাম। এবার আর দুটা কনসেপ্ট বাকি আছে আজকের ক্লাসের। এই দুটা কনসেপ্ট দেখলে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই বলো ইনশাআল্লাহ, কমেন্টে বেশি বেশি কমেন্ট করুন, কমেন্ট করে সাথে থাকুন। আমি একটু দেখি আমার বাচ্চাদের কি অবস্থা আজকে। আজকে একটু এলাকা গরম করো না, এলাকা গরম হচ্ছে না তো আজকে, গরম করতে হবে না। ওরে এলাকা গরম হয় নাই, গরম হয়ে যাবে এখন, এখন এলাকা গরম করে দিব। ওকে, দেখে এবার আসো আলোর সঞ্চালন। ওহো, আমার বাংলা পড়ে গেল না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার দেখো আলোর সঞ্চালন, আলোর সঞ্চালন, ট্রান্সমিশন। আলো তুমি কিভাবে যাও, ওই যে গান লেখা না, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো করে জেগে রই সারা নিশি। কত ভণ্ড, কালো কালো করে চাঁদের আলো হয়ে জেগে থাকার দরকার কি? ঠিক আছে, দেখো ওদেরকে ধরে ধরে এই ফিজিক্স পড়ে দাও, বেরোয় যাবে। এরা তো জানে না যে আলো কি জিনিস। এই গানে তো বলে যে চাঁদের আলো হয়ে, ওরে এত সহজ নাকি চাঁদের আলো হওয়া, আরে চাঁদের আলো। আচ্ছা দেখো, তো দেখো এবার আলোর সঞ্চালন জিনিসটা কি সেটা তোমাদের এখন দেখাবো। তোমরা খুবই অবাক হয়ে যাবে আলোর সঞ্চালন জিনিসটা কি। দেখো, যে আমি যদি তোমাকে প্রশ্ন করি হোয়াট ইজ লাইট, আলো, আলো কি, আলো কিভাবে যায়, এই যে আলো, আলো তুমি আমার কাছে কিভাবে এসেছো, কিভাবে, আলো কি, আলো কিভাবে আসে, আলো কিভাবে যায়, কিভাবে চলাচল করে আলো। আর যদি তোমার প্রশ্ন করে আলো, আলো কিভাবে যায়, তো দেখো আলো কিভাবে যায় ভালো করে খেয়াল করো, একদম সহজ, একদম সহজ। জাস্ট বেশি কথা বলবো না, একটা কথাই আলো দিই বুঝিয়ে দিচ্ছি। একটা চার্জ নাও প্লাস কিউ, তাকে একবার আপস করো আর একবার ডাউনস করো, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন। সো তুমি কি নিয়েছো, একটা চার্জ নিয়েছো, কি করছো, একবার উপরে আরেকবার নিচে, একবার উপরে আরেকবার নিচে, আপ ডাউন করাও,
তাহলে একটা চার্জকে আপ ডাউন করালে, গতিশীল করালে, একটা চার্জকে আপ ডাউন করালে, গতিশীল করালে আমাদের বেসিক কি বলে আমাদেরকে, চার্জের কারণে একটা তড়িৎ তরঙ্গ তৈরি হবে। কিসের কারণে? চার্জের কারণে। কি তরঙ্গ? তড়িৎ তরঙ্গ তৈরি হবে একটা, ইলেকট্রিক ওয়েভ তৈরি হবে একটা, ইলেকট্রিক ওয়েভ তৈরি হবে একটা। আবার আমরা জানি কোন একটা চার্জকে গতিশীল করলে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হয়? কোন একটা চার্জকে গতিশীল করলে তৈরি হয়। সো এই চার্জকে আপ ডাউন করাচ্ছি, সো এখানে আরেকটা তরঙ্গ তৈরি হবে। সেই তরঙ্গের নাম কি? সেই তরঙ্গের নাম হচ্ছে চৌম্বক তরঙ্গ। সো এখানে কয়টা তরঙ্গ তৈরি হবে? দুইটা তরঙ্গ তৈরি হবে। কিসের জন্য? একটা চার্জের জন্য তড়িৎ তরঙ্গ, আর চার্জকে আপ ডাউন করানোর জন্য, মুভ করানোর জন্য, গতিশীল করানোর জন্য আরেকটা কি? চৌম্বক তরঙ্গ। তাহলে কয়টা তরঙ্গ তৈরি হবে এখানে? দুইটা তরঙ্গ তৈরি হবে এখানে, একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ, একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ, একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ। লা 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 লা। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি একটু করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটাকে আমি একটু দেখাই তোমাদেরকে, সবাই একটু ভালো করে খেয়াল করো। তড়িৎ তরঙ্গটা তৈরি হয়েছে বোর্ডের উপরের তলে, এই যে উপরের তলে, আমার হাতের দিকে খেয়াল করো। তড়িৎ তরঙ্গটা তৈরি হচ্ছে বোর্ডের উপরের তলে, এই যে উপরের তলে তৈরি হচ্ছে তড়িৎ তরঙ্গ। তড়িৎ তরঙ্গ। মার্কার তো আজকে খেলা শুরু করেছে, মার্কার তো আমার সাথে আজকে খেলা শুরু করে দিয়েছে। তাহলে তড়িৎ তরঙ্গটা উপরের দিকে, আর চৌম্বক তরঙ্গটা দেখো, চৌম্বক তরঙ্গটা হচ্ছে বোর্ডের ভিতরের তলে, এই যে ভিতরে, বোর্ডের ভিতরে, ভিতরে ভিতরে। তাহলে চৌম্বক তরঙ্গটা হচ্ছে ভিতরে। এইভাবে দেখাচ্ছি চৌম্বক তরঙ্গকে, ওরে সেই চৌম্বক তরঙ্গ, এটা হচ্ছে চৌম্বক তরঙ্গ, এটাকে আমরা বললাম বি। তাহলে এটা হচ্ছে তড়িৎ তরঙ্গ, আর চৌম্বক তরঙ্গ হচ্ছে এদিকে। এই যে তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ মিলে একটা লব্ধি তরঙ্গ তৈরি হবে। একটা কি তরঙ্গ তৈরি হবে? লব্ধি তরঙ্গ তৈরি হবে। এবং এই লব্ধি তরঙ্গ কোন দিকে যাবে? এই লব্ধি তরঙ্গ কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। আমরা যদি তোমাদেরকে এক্সিস বলি, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস, আর এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর একটা কি তরঙ্গ যাবে? লব্ধি তরঙ্গ যাবে। কি তরঙ্গ যাবে? লব্ধি তরঙ্গ যাবে। আলহামদুলিল্লাহ, সবাই বলো শেষ। ভাইয়া কি শেষ? খেলা শেষ। কি খেলা শেষ? ভালো করে খেয়াল করো। তড়িৎ তরঙ্গ আর চৌম্বক তরঙ্গ, তাদের লব্ধি নিয়েছি। ভাই লব্ধি মানে বিয়ে করায় দেওয়া। কার লগে কারে বিয়ে করাই দিছি? তড়িতের সাথে চৌম্বকের বিয়ে করাই দিছি। তাহলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, সেই লব্ধি তরঙ্গের নাম কি হবে? কমেন্টে জানাও। তড়িতের সাথে চৌম্বক তরঙ্গ মিলাই দিলাম, বিয়ে করাই দিলাম, একসাথে হয়ে গেল, লব্ধি হলো। সে লব্ধি তরঙ্গের নাম কি রে? সে লব্ধি তরঙ্গের নাম হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ। সবাই একটু ছন্দে ছন্দে বলো, তড়িৎ চৌম্বক তরঙ্গ। তার মানে তড়িৎ চৌম্বক তরঙ্গ আর কিছুই নয়। তড়িৎ চৌম্বক তরঙ্গ হচ্ছে, তড়িৎ চৌম্বক তরঙ্গ হচ্ছে লব্ধি তরঙ্গ। তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গের কিভাবে তৈরি হয়? একটা চার্জকে আপ ডাউন করালে, সরল চন্দিতে স্পন্দন করালে। এই কারণেই তোমাদেরকে বলেছি যে সরল চন্দিতে স্পন্দন বুঝতে হবে। সরল চন্দিতে স্পন্দন বুঝতে তরঙ্গ বুঝতে পারবা, তরঙ্গ বুঝতে পারলে ভৌত আলোক বিজ্ঞান বুঝতে পারবা। এই কারণেই চারটা সিলেকশন এভাবেই করেছি। প্রথমে সরল চন্দিতে স্পন্দন দিয়ে, তারপর তরঙ্গ দিয়ে, তারপর ভৌত আলোক বিজ্ঞান দিয়ে। এই যে একটা চার্জকে এই যে দেখো চার্জ পার্টিকেল, আমরা যদি আপ ডাউন করাই তাহলে একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ তৈরি হয়। ওই দুইটা মিলেই তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আর এই তাড়িৎ চৌম্বক তরঙ্গকে আমরা বলি লাইট। তাহলে লাইট কিভাবে এগিয়ে যায়, লাইট কিভাবে সঞ্চালিত হয় সেটা দেখালাম। তাহলে আমাদের 2 নাম্বার কনসেপ্ট কি ছিল? আলোর সঞ্চালন। ক্লিয়ার হয়ে গেল। 2 নাম্বার কনসেপ্ট ছিল আলোর সঞ্চালন। আলোর সঞ্চালন ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটাই হচ্ছে লাইটের সঞ্চালন। তোমরাই বলো বুঝতে পারছো কিনা, কেমন লাগতেছে ক্লাসগুলা? একদম অল্প অল্প পড়াচ্ছি, একদম একটা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু পড়াবো কনসেপ্ট ক্লিয়ার, একটু পড়াবো কনসেপ্ট ক্লিয়ার। কোনো দরকার নাই ভাই অনেক কঠিন করে ফিজিক্স পড়ানোর। ফিজিক্স আসলেই সহজ, আর ফিজিক্স আসলেই খুবই অল্প। ঠিক আছে। তাহলে তো তোমাদেরকে বলেছিলাম গতদিন ওই আমার কাছে একটা মেসেজ আসছিল, আপনি কাকে ভালোবাসেন জানতে ডায়াল করুন। তো ভাই ওই মেসেজের রিপ্লাই তো আমাকে এখনো দেয় নাই। আমি 5 টাকা খরচ করলাম, আমাকে এখনো বলে না আমাকে কে ভালোবাসে এটা বলে নাই। আফসোস, এইটার জন্য আমার ঘুম হচ্ছে না ভাই। যতক্ষণ পর্যন্ত না জানতে পারতেছি আমাকে কে ভালোবাসে, আমার ঘুম হচ্ছে না।
নাকি আজকে আরেকবার ডায়াল করবো? মনে একবার মেসেজ যায় না মনে, নাকি আজকে আরো 5 টাকা খরচ করবো? দেখো, হ্যাঁ ঠিক আছে, আজকে আরেকবার ডায়াল করে দেখবো, দেখি আসে কিনা। যদি একবার পেয়ে যাই তাহলে তো হয়ে গেল খেলা। তাহলে এবার আসো, তাহলে লাইট কিভাবে সঞ্চালিত হয় সেটা আমরা বুঝতে পেরেছি। লাইট কিভাবে সঞ্চালিত হয় সেটা তো তোমাদের বইয়ে দেখবা দুটা জিনিস আছে, আমি একটু দেখাচ্ছি। গতদিন তোমাদেরকে পড়াইছি না, মনে আছে কিনা দেখো তো? গতদিন তোমাদেরকে পড়ানো হয়েছিল, গতদিন তোমাদেরকে পড়ানো হয়েছিল তরঙ্গের সমীকরণ। তরঙ্গের সমীকরণগুলো কি কি ছিল আমাকে একটু বলো তো? তরঙ্গের সমীকরণ ছিল y is equal to a sin twice pi by lambda vt minus x। এটা কার সমীকরণ ছিল? এটা ছিল তরঙ্গের সমীকরণ। এটা কার সমীকরণ? তরঙ্গের সমীকরণ ছিল। আমি যদি বলি তড়িৎ তরঙ্গের সমীকরণ কি হবে, তাহলে তড়িৎ তরঙ্গের সমীকরণ হবে E সমান E max sin twice pi by lambda ct minus x। ভাইয়া E কেন আসবে? কারণ E for electric wave, E for electric wave। তাহলে তড়িৎ তরঙ্গের সমীকরণ হবে y এর পরিবর্তে E লিখেছি, আর a মানে বিস্তার। কাকে বিস্তার বলে? কাকে অ্যামপ্লিটিউড বলে? সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। ম্যাক্সিমামকে বিস্তার বলি। তাহলে E এর ম্যাক্স ভ্যালুকে আমরা বলবো বিস্তার। সো E max, এরপর বাকিটা সেম, sin twice pi by lambda ct minus x। ভাইয়া c কেন লিখেছেন? কারণ হচ্ছে আমরা জানি তাড়িৎ চৌম্বক তরঙ্গ মানে লাইট, আর লাইটের বেগ হচ্ছে c। লাইটের বেগ হচ্ছে c, লাইটের বেগ হচ্ছে কি? c, তাই c লিখেছি। অনুরূপ ভাবে ভাইয়া খুবই মজা লেগেছে, এটা হচ্ছে তাদের তড়িৎ তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ তরঙ্গের সমীকরণ। এবার চৌম্বক তরঙ্গের সমীকরণে জাস্ট তুমি চৌম্বক ক্ষেত্র বসাই দিবা, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক তরঙ্গ বি সমান বি মেক্স সাইন twice pi by lambda ct minus x। আচ্ছা, আবার ব্লার হলে মেনশন করতে থাকো, যখনই ব্লার হবে তখনই মেনশন করে দিবে। বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। তোমার আনাচে কানাচে টেকনাফ থেকে তেতুলিয়া যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে মেনশন করে দিতে থাকো। পারলে ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, যে যেখানে আছো, যেখানে ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দিতে থাকো। দরকার হলে নতুন নতুন ফ্রেন্ড বানাও, তারপর মেনশন করতে থাকো। ওকে, বেশি বেশি মেনশন করতে থাকো। যত বেশি মেনশন তত বেশি পড়া মাথায় ঢুকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো ভালো করে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ তরঙ্গ, আর এটা হচ্ছে চৌম্বক তরঙ্গ। তাহলে আমাকে পরীক্ষায় যদি কখনো বলে তড়িৎ তরঙ্গের সমীকরণটা লিখো, আমাকে আসমান থেকে পড়ার দরকার নেই। আমাকে কখনো যদি বলে চৌম্বক তরঙ্গের সমীকরণটা লিখো, আমাকে জমিন থেকে ওঠার দরকার নেই। ভাই জমিনে থাকো, আসমান থেকেও পড়িও না। তড়িৎ তরঙ্গের সমীকরণ হবে E সমান E max এটা, আর চৌম্বক তরঙ্গের সমীকরণ হবে B সমান B max এটা, অর্থাৎ তরঙ্গের যে সমীকরণটা আছে সেটাই। এবার ভাইয়া তুমি কি জানো, এই যে আমরা এতদিন ধরে পড়ে আসছো তোমরা, অথচ জানো না? আমার খারাপ লাগে এগুলো। কেন 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 এগুলো হবে? তোমরা কেন জানো না? তোমরা এতদিন ধরে পড়ে আসছো, এতদিন ধরে তোমরা চিল্লাও সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আসছে কোথায় থেকে? এই সিটা কি? সিটা হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগ আসছে কোথায় থেকে? এই আলোর বেগটা আসছে কোথায় থেকে তুমি জানো না? এখানে আমার খারাপ লাগে, সিটা আসছে ই কে বি দ্বারা ভাগ করে দিলে সি পাওয়া যায়। ই ফর ইলেকট্রিক তরঙ্গ, বি ফর ম্যাগনেটিক তরঙ্গ। তাহলে তুমি যদি ইলেকট্রিক তরঙ্গকে ম্যাগনেটিক তরঙ্গ দ্বারা ভাগ করে দাও, ই কে যদি তুমি বি দ্বারা ভাগ করে দাও তাহলে সি পেয়ে যাবা। তাহলে তুমি যদি ই কে বি দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি সি পেয়ে যাবা। ইলেকট্রিক তরঙ্গের ওয়াই কে ম্যাগনেটিক তরঙ্গের ওয়াই দ্বারা ভাগ করে দিলে, এই যে ওয়াই মানে হচ্ছে কণার সরণ, তুমি যদি ইলেকট্রিক তরঙ্গের সরণকে ম্যাগনেটিক তরঙ্গের সরণ দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি আলোর বেগ পেয়ে যাবা। আলোর বেগ বের করার পদ্ধতি হচ্ছে এটা। তো এই ছিল আমার 2 নম্বর পর্ব, আলোর সঞ্চালন। আমি একটু করে সামারি দিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার 2 নম্বর কনসেপ্ট বুঝে যাবে সাথে সাথে মেনশন এবং শেয়ার করে দিবে। 2 নম্বর কনসেপ্টে কি বলেছি? চার্জ নাও নিলাম, আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস। তাহলে একটা তরঙ্গ তৈরি হবে, ইলেকট্রিক তরঙ্গ, আরেকটা তরঙ্গ তৈরি হবে ম্যাগনেটিক তরঙ্গ। দুটারে বিয়ে করাই দাও, তাহলে একটা নতুন তরঙ্গের জন্ম হবে, লব্ধি তরঙ্গ, রেজাল্টেন্ট ওয়েভ, যার নাম, যাকে আমরা কি বলছি? তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং ওইখানের মধ্যে ইলেকট্রিক তরঙ্গের সমীকরণ এটা, ম্যাগনেটিক তরঙ্গের সমীকরণ এটা, তাদেরকে ভাগ করে দিলে আলোর বেগ পাওয়া যায়। তো আলো কিভাবে সঞ্চালিত হয়? আলো হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তো এই ছিল আমাদের 2 নম্বর পর্ব, আলোর সঞ্চালন শেষ। আরেকটা কনসেপ্ট শেষ আজকে, আলোর সঞ্চালন। তুমি তোমার বই খুলে দেখো এই কথাগুলো লেখা আছে কিনা। এবার 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আলোকীয় ঘটনা। আলোকীয় ঘটনায় চলে যাব। তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা চলে আসছি, আলোকীয় ঘটনা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সবাই ভালো করে খেয়াল করো। আলোকীয় ঘটনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আলোকীয় ঘটনা।
আলোকীয় ঘটনা। আচ্ছা, উপরে লিখলে দেখা যায় কিনা উপরে লিখলে? ওকে, তো আলোকীয় ঘটনার মধ্যে একটা হচ্ছে ব্যতিচার, একটা হচ্ছে অপবর্তন, আমি ইংলিশেও লিখে দিচ্ছি টার্মগুলো, আর একটা হচ্ছে সমাবর্তন। তো একটু করে তোমরা খুব দ্রুত লিখে নাও। তাহলে আলোকীয় ঘটনার মধ্যে কি কি আছে? ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, আর একটা হচ্ছে পোলারাইজেশন। তাহলে কি কি আছে? ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন। এই তিনটা হচ্ছে আলোকীয় ঘটনা আমাদের বই আছে। জাস্ট এই তিনটা পড়লে চ্যাপ্টারটা খতম। খতমাইন, চ্যাপ্টারটা খতম হয়ে যাবে। এই তিনটা পড়লেই হয়ে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন। ওকে, ঠিক আছে। সো দেখি খেলা হবে নাকি? দেখি এলাকা কেমন, ঠান্ডা না গরম? তোমাদের কি অবস্থা? এলাকা গরম করে ফেলো না, গরম করে ফেলো। কি লাগবে আজকে তোমাদের? কি বলতে হবে বলো? এখনই এলাকা গরম হয়ে যাবে, আরো গরম করে এলাকা। এই তো ইলিয়াসকে বান্দারা বাক করলে চকিনা পাওয়া যায় না ভাই, সকিনার ভাই পাওয়া যায় না ভাই। সকিনা ভাই আমার এখানে আছে ভাই। সকিনা কেমন পাবি বেটা তুই? এই দেখছো মেন্টরসটা কত খারাপ, দেখছো ভাই মেন্টরসটা কত খারাপ। কি বলে সকিনা পাওয়া যায়? সকিনা কেমন পাওয়া যাবে? সকিনা তো ভাই বুকের ভিতর, সকিনা তো ভাই আমার বুকের ভিতর, সকিনাকে পাওয়া যাবে না। এটা ভুল কথা, এটা তোমরা ডিসলাইক করো, এটাকে সবাই ডিসলাইক দাও। সকিনাকে পাওয়া যায় না ভাই। তুমি আর যারাই পাও না কেন আমার সকিনাকে নিও না ভাই, কান্না চলে আসে আমার। আল্লাহ সকিনাকে আমারই করিও। ঠিক আছে ভাই, দেখো হচ্ছে আলোকীয় ঘটনা, ব্যতিচার, অপবর্তন আর হচ্ছে সমাবর্তন। এই তিনটা নিয়ে আজকের ক্লাস শুরু হবে, মেইন খেলাটা শুরু হবে। তো আমরা প্রথমে শুরু করব ব্যতিচার দিয়ে। ভাই অন্য কিছু না ভাই, এটা তো ভাই তো ব্যতিচার, অন্য কিছু না। ঠিক আছে, ব্যতিচার। আবার কি ব্লার? ব্লার হলে মেনশন করে দিবা, কোনো কথাবার্তা ছাড়া। ব্লার হলে মেনশন করে দাও। যত বেশি ব্লার তত বেশি মেনশন হবে। ব্যতিচার। আর আমাকে একটু মার্কার গুলা দিও, আর একটু মার্কার সাপ্লাই দাও, আমাকে একটু সাপ্লাই দাও। ওকে, একটা গল্প বলি। হ্যাঁ, না, এখন একটু পরে বলবো একটা গল্প। আজকে ক্লাসের শেষে একটা গল্প শোনাবো তোমাদেরকে, একটা গল্প, সেই মজার গল্প কিন্তু। হ্যাঁ, সেই মজার একটা গল্প আছে, তো তোমাদেরকে গল্প শোনাবো। ওকে, দেখো তাহলে ব্যতিচার। এখন তোমাদেরকে ব্যতিচার দেখাবো, বিসমিল্লাহ। ব্যতিচার একদম সহজ, এক বোর্ড দেখাবো, এক বোর্ডে ব্যতিচার শেষ। কয় বোর্ডে? এক বোর্ডে ব্যতিচার শেষ। এরপর ব্যতিচার বুঝতে পারলে অপবর্তন বুঝে গেলা। এরপর সমাবর্তন একটু করে দেখাবো, চ্যাপ্টারটা খতম, পুরো চ্যাপ্টারটা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই ব্যতিচার কি জানো? নাম যেমন ব্যতিচার, কামও তেমন ব্যতিচার। এই ব্যতিচার হচ্ছে বেজাইল্লা। সো উপরে অবশ্যই লিখে রাখবা বেজাইল্লা। এটা হচ্ছে বেজাইল্লা একটা জিনিস, পুরাই বেজাইল্লা। এই ব্যতিচার পুরাটাই হচ্ছে বেজাইল্লা একটা জিনিস। এখানে বেজাল থাকবেই, এখানে তুমি পিওর পাবা না, এখানে তুমি ভেজাল পাবা। তুমি যতই প্রোটিকা খাও না কেন, তুমি প্রোটিকা খাইতে পারো, কিন্তু তুমি ব্যতিচারকে পিওর বানাইতে পারবা না। ও হচ্ছে বেজাইল্লা। সো এই বেজাইল্লা জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে। সো প্রথমেই আসো, ব্যতিচার জিনিসটা কি? ব্যতিচার জিনিসটা হচ্ছে আর কিছুই না, তরঙ্গের উপরিপাতন। ভাইয়া বুঝি নাই, ব্যতিচার জিনিসটা বুঝি নাই, তরঙ্গের উপরিপাতন বুঝি নাই। একটু আরো সুন্দরভাবে বুঝাই দেন, তাহলে আরো সুন্দরভাবে যদি বুঝাই, তাহলে চলো আমরা জঙ্গলে যাই। জঙ্গল কোথায় আসবো? আমরা সবাই জঙ্গলে। চলো সবাই রেডি? সবাই রেডি তো? গাড়ি তোটো, আমরা এখন জঙ্গলে যাবো। গাড়ি তোটো, জঙ্গলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে দেখলাম যে এখানে অনেকগুলো গাছের শাখা প্রশাখা। তো গাছের শাখা প্রশাখা, পাতা, এদের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা পড়ে, পৃথিবীতে পৌঁছায়, মাটিতে আসে, তখন দেখা যায় এখানে একটা আলো ছায়ার খেলা দেখা যায়। কবি এটাকে বলেছেন আলো ছায়ার খেলা, অথবা আরো কোন কবি এটাকে বলেছেন আলো আলেয়ার খেলা। এই আলেয়া শব্দটা তোমরা হয়তো অনেকবার শুনবে, কিন্তু আলেয়া শব্দটা তোমরা কখনোই বুঝতে পারবে না। আজকে বুঝে যাবে। এটাকে কবি বলেছেন আলো ছায়ার খেলা, অথবা আলো আলেয়ার খেলা। এই আলেয়া মানেই হচ্ছে ছায়া। ছায়াও ঠিক বলা যাবে না, মানে আলোর বিপরীতে যেটা থাকে, অন্ধকার আলেয়া। তো আমরা যখন জঙ্গলের মধ্যে দেখি, তখন সূর্যের আলো পড়লে জঙ্গলের মধ্যে দেখো না এরকম করে লাইট খেলাখেলি করে, দৌড়াদৌড়ি করে। আমি কিন্তু দেখেছি ভাই, একটা লাইট এরকম নাচানাচি করে লাইট। তোমরা দেখেছো কিনা কমেন্টে জানাও, যে জঙ্গলের মধ্যে যখন গাছের ফাঁকে দিয়ে, গাছের ছিদ্র দিয়ে, বা গাছের যে খালি জায়গাগুলা, ওটা দিয়ে যখন সূর্যের আলোটা ঢুকে, তখন জঙ্গলের মধ্যে একটা লাইটের নাচানাচি দেখা যায়।
কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল, কোথাও অনুজ্জ্বল, কোথাও উজ্জ্বল, কোথাও অনুজ্জ্বল। দেখছো কিনা তোমরা, এটা ফিল করছো কিনা, এক্সপেরিয়েন্স পেয়েছো কিনা যে এই ধরনের আলো খেলা দেখা যায়? আরো বিভিন্ন জায়গায় আলো খেলা দেখা যায়, ভোরবেলা বেশি দেখা যায়। এটা তোমরা কি এক্সপেরিয়েন্স কিনা? তাহলে এটাকে বলছি ব্যতিচার। ব্যতিচার মানে হচ্ছে কোথাও আলো, কোথাও ছায়া, কোথাও আলো, কোথাও অন্ধকার, আলো অন্ধকারের খেলা, আলো অন্ধকারের খেলা, এটাকে বলছে আলো অন্ধকারের খেলা। বাবা তোমার দরবারে সব আলো অন্ধকারের খেলা। যাই হোক, আমার গান শুনলে তো রানু মন্ডল বলবা যে বেটার, আমার গান শোনার পরে বলবা রানু মন্ডল বেটার। তো যাই হোক, তো ব্যতিচারের ঘটনাটা বললাম, আলো অন্ধকারের খেলা। তো আমরা এই ব্যতিচারকে একটু সুন্দর করে ব্যাখ্যা করবো তোমাদের সামনে। সো ব্যতিচারকে আমরা একটু ব্যাখ্যা করবো, এই যে আলো অন্ধকারের খেলাটাকে ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করবো। সো ভালো করে খেয়াল করো। তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন দুই ধরনের হতে পারে। তরঙ্গের উপরিপাতন ভাইয়া দুই ধরনের হতে পারে। এক ধরনের তরঙ্গের উপরিপাতন ভালো করে খেয়াল করো, এই একটা তরঙ্গ, এই আরেকটা তরঙ্গ। একটা যদি লাল মার্কার পেতাম ভালো হইতো, থাকার কথা একটা লাল মার্কার, একটা লাল মার্কার ওদিকে থাকার কথা, একটা লাল মার্কার যদি পেতাম ভালো হয়। তাহলে আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটা লাল মার্কার পেলে ভালো। দেখো, সো আমরা তরঙ্গের উপরিপাতনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা তরঙ্গ, এটাকে বললাম সকিনা, আর এটাকে বললাম মকলেস। তাহলে এই তরঙ্গের নাম হচ্ছে সকিনা, এই তরঙ্গের নাম হচ্ছে মকলেস। মেনশন সকিনা এন্ড মকলেস। সো এই দুটো তরঙ্গকে যখন আমরা যোগ করে দিব, বিয়ে করাই দিব, বিয়ে করাই দিলে, ভাই আপনি শুধু বিয়ের কথা বলেন কেন? বুঝলোই তো কেন বিয়ের কথা বলি বেশি বেশি, বুঝো না? যদি আমার মা বাবা ভুলে এই লাইভটা দেখে বুঝতে হবে, যদি ভুলে আম্মা আব্বু এই লাইভটা দেখে ফেলে তাহলে তো কাজ হয়ে গেল, মিশন সাকসেসফুল, অপারেশন সাকসেসফুল। এখানে বেশি বেশি বিয়ের কথা বলি। ওকে, দেখো তাহলে এই যে এই তরঙ্গ সকিনা তরঙ্গ আর মকলেস তরঙ্গ দুইটা যদি এক করে ফেলি, যোগ করে ফেলি, উপরিপাতিত হয়। উপরিপাতন শব্দের অর্থ হচ্ছে একজনের উপর দিয়ে আরেকজন বসবে। যদিও শুনতে খারাপ দেখায়, ভালো দেখায় না, তাও জিনিসটা আসলে খারাপ না, ভালো। তাহলে একটা তরঙ্গের উপর দিয়ে যখন আরেকটা তরঙ্গ যাবে, একটার উপর দিয়ে আরেকটা তরঙ্গ যখন যাবে, সেটাকে বলছে উপরিপাতন। সো দুইটা তরঙ্গ উপরিপাতিত হওয়ার পরে আমরা এখানে একটা কি তরঙ্গ পাবো? লব্ধি তরঙ্গ পাবো। সো ডেফিনেটলি তুমি দেখো এখানেও এইটুকু আছে, এখানেও এইটুকু আছে। সো আমি এটাকে বললাম সকিনার সি, এটাকে বললাম মকলেসের এম। তা আমি এই যে দেখো না, এই দুইটা তরঙ্গ যখন উপরিপাতিত হবে, এই দুইটা তরঙ্গ যখন উপরিপাতিত হবে, তাহলে নতুন তরঙ্গটা কেমন হবে? নতুন তরঙ্গটা হবে এই দুটা যোগফল, যোগফল। তো যোগফল হলে অবশ্যই অবশ্যই নতুন তরঙ্গটা দেখাবে এই ধরনের, বেশি হয়ে যাবে। এই যে নতুন তরঙ্গটা হবে সকিনা আর মকলেস। নতুন তরঙ্গটা হবে কি? সকিনা আর হচ্ছে মকলেস একসাথে, সকিনা প্লাস মকলেস। এই যে আবার এদিকেও দেখো না, এই যে নিচের দিকে, নিচের দিকে দেখো, নিচের দিকে সকিনা প্লাস মকলেস, সকিনা প্লাস মকলেস। তাহলে আমার এটা হচ্ছে লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গ। সো লব্ধি তরঙ্গটা কেমন হবে? লব্ধি তরঙ্গটা হবে এই দুটা যোগফল, ফলে অনেক উঁচু হয়ে যাবে। এই ধরনের একটা তরঙ্গের উপরিপাতন হতে পারে। আরেক ধরনের তরঙ্গের উপরিপাতন ব্লার। আজকে বেশি ব্লার হচ্ছে, এটা যদি আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তো তোমরা মেনশন করতে থাকো, যখনই ব্লার হবে মেনশন করে দিবে। আবার ক্লিয়ার হলো আমাকে একটু জানাও মেন্টরসরা, যখনই ব্লার হবে মেনশন করে দিবে। বেশি বেশি মেনশন করতে থাকো। আল্লাহ তোমাদেরকে দু জাহানে নেকি হাসিল করা তৌফিক দান করুক। বেশি বেশি করে মেনশন করতে থাকো, বেশি বেশি করে মেনশন করতে থাকো। কেননা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দিন তোমাদেরকে এক একটা চ্যাপ্টারের মোটামুটি অনেক কিছু পড়ানো হচ্ছে। একটু মনোযোগ দাও, তুমি অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে ভাই, পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। স্বপ্ন যদি বুকে রাখো, চেষ্টা চালাতেই হবে। তুমি কি চাও যে 12 বছর ধরে তুমি যে সাধনা করেছো, একটা 1 ঘন্টার পরীক্ষা সেই সাধনাকে নিমেষে ধূলিসাৎ করে দেয়? ভাই তুমি সেই ক্লাস 1 থেকে তুমি আজকে ইন্টার সেকেন্ড ইয়ারে, এই 12টা বছর তুমি তোমার টেবিলে মুখ থুবড়ে পড়েছিলে। তুমি তোমার এই 12টা বছর তোমার টেবিলে মুখ থুবড়ে পড়েছিলে শুধু একটা মাত্র কারণে। তুমি ক্লাস 1 থেকে আজকে ইন্টার সেকেন্ড ইয়ার 12টা বছর অতন্দ্র সাধনা করে যাচ্ছ, তুমি না ঘুমায় সাধনা করতেছ, শুধু একটা মাত্র টার্গেট। কিসের কারণে তুমি এত সাধনা করতেছ? কিসের তাগিদে? কিসের প্রয়োজনে? কি তোমার স্বপ্ন? কোথায় তুমি যেতে চাও? কি চাও তুমি? তুমি একটা জিনিসই চাও, তোমার বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু। তুমি যেদিন মেডিকেলে চান্স পেয়ে যাবে, তারপর তোমার মায়ের 2টা পা ধরে সালাম করতে যাবে, তোমার মা যে কান্না করে দিবে, সেই অশ্রু তোমার কপালের উপর পড়বে ঠপ করে, সেদিন তোমার জন্মটা সার্থক হয়ে যাবে।
তোমার বাবা যখন তুমি জড়িয়ে ধরে বলবে বাবা আমি বুয়েটে চান্স পেয়েছি, ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছি, তোমার বাবার এত বছরের কষ্টগুলা, সে সকালে বের হইতো, রাতে বাসায় ঢুকতো, সারাদিন তোমার ছেলে মেয়ের মুখ দেখতো না, এই যে বাবার কষ্টটা সার্থক হয়ে যাবে যখন তুমি বাবাকে সালাম দিয়ে বলবে যে বুয়েটে চান্স পেয়েছি বাবা। আমরা 12 বছর ধরে একটা কারণেই, একটা তাগিদেই, একটা প্রয়োজনেই আমরা কষ্ট করে যাচ্ছি। এই 12 বছর ধরে শুধু আমরা এই বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছি। সো বুয়েটের মাত্র 3 ঘন্টার পরীক্ষা, মেডিকেলের মাত্র 1 ঘন্টার পরীক্ষা, আর তোমার 12 বছরের সাধনা। তুমি যদি এই 1 ঘন্টার পরীক্ষায় নিজেকে ঢেলে দিতে না পারো, তুমি যদি এই 3 ঘন্টার পরীক্ষায় নিজেকে দেখাতে না পারো, তাহলে এই 12 বছরের সাধনা তোমার কি হবে? ধূলিসাৎ হয়ে যাবে। তোমার এই 12 বছরের আমল, তোমার এই 12 বছরের কষ্ট করে পড়াশোনা সব নিমিষে শেষ হয়ে যাবে। তোমাকে দ্বিতীয় সুযোগ দিবে না মেডিকেল বুয়েট। মাত্র 1 ঘন্টা তোমার জীবনের 12টা বছরের সাধনাকে 1 ঘন্টা ডিটারমাইন করে দিবে। এই 12 বছরটা কি সফল নাকি ব্যর্থ। এবং চিত্র খুবই ভয়াবহ, আমার খুবই কান্না চলে আসে সব দেখলে। চিত্র খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। 1 লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় মিনিমাম, সেখান থেকে মাত্র 1000 স্টুডেন্ট চান্স পায়, 2000 স্টুডেন্ট চান্স পায়, 4000 স্টুডেন্ট চান্স পায়। বুয়েটের কথা বলছি, ডিওর কথা বলছি, মেডিকেলের কথা বলছি আমি। সো চিত্র খুবই ভয়াবহ। আমি সব মিলে 10,000 সিট ধরলাম, আর আমার এখানে আছে 1 লক্ষ। চিত্র খুবই ভয়াবহ ভাই। তুমি চিন্তা করো, এই 1 লক্ষ থেকে বাদ চলে যাচ্ছে কত? 90,000। ক্যান ইউ ইমাজিন? 90,000 বাদ চলে যাচ্ছে ভাই। তুমি কি বলতে পারো তুমি ওই 90,000-এর মধ্যে নাই? 90,000 বাদ চলে যাচ্ছে, 10,000 চান্স পাচ্ছে। তুমি কি বলতে পারো যে তুমি ওই 90,000-এর মধ্যে নাই? না, বলতে পারো না। তুমি ওই 90,000-এর মধ্যেই আছো। ওই 90,000 কারা? যারা ক্লাস 1 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত 12টা বছর অসম্ভব কষ্ট করেছে, মুক্ত উপরে টেবিলে পড়েছিল, অতন্দ্র সাধনা করেছে, পরীক্ষার আগে ঘুমায় নাই, কষ্ট করে লাইভ ক্লাস করতেছে, অনলাইন ক্লাস করতেছে, নোট শেয়ার করতেছে, ওই তারাই হচ্ছে 90,000। এখনই সময় ভাই 90,000 থেকে নিজেকে 10,000-এর মধ্যে নিয়ে আসা। খুব বেশি কষ্ট না। 90,000 থেকে 10,000-এর মধ্যে আনার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। তারাও মানুষ, তুমিও মানুষ, তারাও রক্তে মাংসের প্রাণী, তুমিও রক্ত মাংসের প্রাণী। শুধু পার্থক্যটা আর কিছুই না। তারা একটু বেশি পড়াশোনা করছে, পরিশ্রমটা বেশি করছে, আর তারা একটু বুঝে শুনে পরিশ্রম করছে। শুধু পরিশ্রম করলেই হবে না। আরেকটা আমাদের সমাজের ভুল ধারণা, শুধু পরিশ্রম করলে কোলোর বলদের মতো, গরুর মতো, গাধার মতো পরিশ্রম করে আমার ছেলেরা, আমার মেয়েরা। না না, শুধু পরিশ্রমই সব নয়। আমার গুরু সুশান্ত পাল একটা কথা বলেছিলেন যে গাধা সবচেয়ে বেশি পরিশ্রম করে, কিন্তু গাধাকে বনের রাজা বলা হয় না। বনের রাজা হচ্ছে লায়ন, সিংহ, আর সিংহ সবচেয়ে কম পরিশ্রম করে, তারপর সে বনের রাজা। তার মানে পরিশ্রম নির্ধারণ করে দিবে না কে বনের রাজা হবে, বরঞ্চ নির্ধারণ করে দিবে স্ট্র্যাটেজি। কে কত অল্প সময়ে কত বেশি ঢেলে দিতে পারে, কে কত কম সময় পড়ে কত বেশি আউটপুট দিতে পারে, কে 1 ঘন্টা পরে 10 ঘন্টার সমান পড়ে ফেলতে পারে। আর সেজন্য তুমি দেখো, আমি তোমার পুরো একটা চ্যাপ্টার 1 ঘন্টায় গুছিয়ে দিচ্ছি, অথচ তোমরা এই চ্যাপ্টারটা টাকা দিয়ে পড়েছো 1 মাস ধরে, 2 মাস ধরে, তাও আবার মাথার উপরে গেছে। 100% কিনা বলো, কমেন্টে জানাও। এই ধরনের চ্যাপ্টারগুলো যারা পড়ে আসছো, মাথার উপর দিয়ে গেছে বেশিরভাগ জিনিস টাকা দিয়ে পড়ার পরও। তা তোমরাই হচ্ছে সেই 90,000-এর মধ্যে পড়ে গেছো। তার মানে শুধু পরিশ্রম নয়, শুধু পড়াশোনা করলেই হয় না। ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে, দ্য রাইট ওয়ে। বিশ্বাস করো ভাই, এখানে অনেক দরজা আছে। এই একটা দরজা, এই একটা দরজা, এই একটা দরজা, এই একটা দরজা। এখানে অনেক রাস্তা আছে, অনেক ওয়ে আছে। কেউ শুধু মুখস্থ করে, কেউ বুঝে বুঝে বেশি বুঝে ফেলে, কেউ মনে করে যে ইউটিউব দেখলেই হবে, কেউ মনে করে এটা করলেই হবে। ভাই, অনেক রাস্তা আছে, শুধু একটা রাস্তা হচ্ছে তোমার ঠিক রাস্তা, 10,000-এর রাস্তা, আর বাকি সবগুলো রাস্তাই হচ্ছে ফেল। তুমি কি জানো যে তুমি সঠিক রাস্তায় আছো? মেন্টালিটি চেঞ্জ করো, মাইন্ডসেট চেঞ্জ করো। নিজেকে ভাবো যে আমি 90,000 না 10,000, এক্সামাইন করো। আর যদি তুমি 90,000-এর মধ্যে পড়ে যাও, তাহলে 12 বছর ধরে তুমি এত কষ্ট করছো কেন? সেটাই আমাকে বলো। কেন 12 বছর ধরে এত কষ্ট করছো? 12 বছর ধরে ফেল করো না কেন? তুমি ফেল তো করতে পারতে, পড়াশোনা করাটাই ম্যান্ডেটরি না? তুমি খেলোয়াড় হয়ে যেতে, কবি হয়ে যেতে, নায়ক হয়ে যেতে, ওইটা করো নাই তুমি। তুমি একটা মুখ টুকরে পড়েছিলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। কেন? দুনিয়াতে কি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া মানুষ নাই? মুদির দোকান নাই, ব্যবসায়ী নাই, দুবাইওয়ালা নাই? আছে, আছে। খেলোয়াড় নাই, এটা নাই, ওইটা নাই। তো তুমি কেন এত কষ্ট করে বুয়েট মেডিকেলের জন্য চেষ্টা করছো? আর যদি চেষ্টা করার পর তুমি যদি সেটা ধরে রাখতে না পারো, তুমি যদি 90,000 থেকে নিজেকে 10,000-এর মধ্যে নিয়ে আসতে না পারো, তাহলে এত কষ্ট করার দরকার কি?
ভাই আজকে সময় আসছে, আজকে আমার এই একটা লাইভ ক্লাসে অন্তত একটা কথা তোমার কাছে আমি আরজ করব, একটা অনুরোধ করব, নিজেকে 90,000 থেকে 10,000-এর মধ্যে নিয়ে আসো। আর কিছু চাই না তোমাদের কাছে, নিজেকে 90,000 থেকে 10,000-এর মধ্যে নিয়ে আসো। আজকে থেকে একটু করে তোমার হাতের মুষ্টি শক্ত করে দেয়ালের মধ্যে আঘাত করে নিজেকে বলো, আর মাত্র 6টা মাস কিন্তু তোমার হাতে আছে, আর মাত্র একটা বছর কিন্তু তোমার কাছে আছে। সো 12 বছরের দিকে যদি একটু তাকাও, কষ্ট লাগে না যে 12 বছর এত কষ্ট করেছি আর একটা বছরের জন্য ফিরে এসে তরিটা ডুবাই দিব? না না, আমি আর একটা বছর আছে, এই একটা বছর কষ্ট চালিয়ে যাই, চেষ্টা করে যাই, দরকার হলে মরে যাব। ভাই পড়ালেখা করতে গিয়ে, অসম্ভব পরিশ্রম করতে গিয়ে মারা গেছে এরকম কোনো নজির নাই। শারীরিক পরিশ্রমের কারণে কারো মৃত্যু হয় না। আর যদি মৃত্যু হয় তাহলে তুমি ইতিহাসের সেরা, তুমি এত কষ্ট করতেছো, ওটা সার্থক হয়ে যাবে। সো আজকে থেকে মনে রাখবে এটা, শারীরিক পরিশ্রমের কারণে কারো মৃত্যু নেই। তুমি পড়ো, যতটুকু দিতে পারো তুমি দাও, এমন স্ট্র্যাটেজি দিয়ে দাও। আমি এটাই বলবো যে আজকে থেকে তোমরা 90,000 থেকে নিজেকে 10,000-এর মধ্যে নিয়ে আসো। একটাই শুধু আমার আরজ, একটাই আমার আরজ। আমি শুধু একটা জিনিস দেখতে চাই, তুমি মেডিকেলে চান্স পেয়ে তোমার মাকে সালাম করতে গিয়ে তোমার মায়ের চোখ দিয়ে অশ্রুটা তোমার কাছে পড়ো, আনন্দের অশ্রু। তোমার মা কান্না করতেছে, এটা আনন্দের অশ্রু, রাইট? হেসে কান্না করে দিবে। ক্যান ইউ ইমাজিন মানুষ হেসে কান্না করতে পারে? না, মানুষ হেসে কান্না করতে পারে না। হেসে হেসে কান্না করাটা কি যে রেয়ার, কি যে কঠিন। তুমি হাসতে পারবা, হেসে আবার কান্না করে দিতে পারবা না। কি পরিমাণ এক্সাইটমেন্ট থাকতে মানুষ হেসে কান্না করতে পারে, তুমি বুঝতে পারো? তুমি চিন্তা করো যে তোমার মা যখন তোমাকে জন্ম দিছে, যে প্রসব বেদনা, এত কষ্ট, এত কঠিন, তারপর তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। শুধু মুখ দেখায় নাই, তোমার আজকে বয়স 16 বছর, 17 বছর, তোমাকে আজকে 17 বছর ধরে লালন পালন করছে শুধু একটা জিনিসের জন্য, আমার ছেলেটা ডাক্তার হয়ে আমার প্রেশারটা মেপে দিবে, আমার ডায়াবেটিসটা মেপে দিবে। এই একটা চাওয়াই ছিল তোমার মায়ের। আজকে সময় এসেছে, আর একটা বছর পর তুমি তোমার মায়ের সেই জিনিসটা হয় পূরণ করতে পারবে, না হয় পূরণ করতে পারবে না। তোমার মায়ের চোখ দিয়ে তুমি আনন্দে অশ্রু ঝরাইতে পারবে, না হয় পারবে না। এখন তোমার ডিসিশন তোমার উপরে। তুমি কি চাও যে তোমার মায়ের চোখ দিয়ে আনন্দের অশ্রুটা ঝরাই দিবে, নাকি ঝরাবে না? তোমার বাবা সে সকালে বের হয়, রাতে বাসায় ঢুকে, কষ্ট লাগে না তোমার? মাঝে মধ্যে দুপুরে বাইরে খায়, কষ্ট লাগে না তোমার? তোমার বাবা সেই দূরে প্রবাসে বাস করে, বিদেশে বাস করে, কষ্ট লাগে না তোমার? তোমার বাবা বাসায় বসে আরাম করতে পারতো, ওনার এখন অনেক বয়স, কিন্তু উনি সেটা করছে না। ওনার এত বৃদ্ধ বয়সও তিনি সকাল 8টায় বাসা থেকে বের হচ্ছে, রাতে 10টায় বাসায় ঢুকতেছে, কষ্ট লাগে না তোমার? কাজে আজকে থেকে আমরা মুষ্টিবদ্ধ করে সিদ্ধান্ত নিই 90,000 থেকে নিজেকে 10,000-এর মধ্যে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। ওকে ভাই আসুন, তাহলে আমরা ব্যতিচার পড়াচ্ছিলাম। সো ব্যতিচার হচ্ছে একটা বেজেলা জিনিস। সো ভালো করে খেয়াল করো, কনসেপ্ট ক্লিয়ার করো। আর আমাকে একটু টাইমটা জানাও, টাইমটা কেমন একটু জানাও। তরঙ্গের উপরিপাতন। সো তরঙ্গের দুই ধরনের উপরিপাতন আছে। একটা হচ্ছে আমার জাস্ট একই দিকে উপরিপাত হতে হবে। টাইম হচ্ছে 10টা বেজে গেছে, আমরা শেষ করে দিব, একটু দেখো। সো একটা হচ্ছে একই দিকে উপরিপাতিত হবে। তাহলে একই দিকে যদি দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়, তাহলে লব্ধি তরঙ্গটা হবে বড়, এই যে। আরেক ধরনের উপরিপাতন হতে পারে তরঙ্গে, সো তোমরাই বলবে, এটা আমি বলবো না। এই যে দেখো, আরেক ধরনের উপরিপাতন হতে পারে। একটা তরঙ্গ যাচ্ছে যেদিকে, আরেকটা তরঙ্গ তার বিপরীতে যাবে, একদম এক্স্যাক্টলি অপোজিট, বিপরীতে যাবে। সো বিপরীতে গেলে একটা তরঙ্গ যেদিকে, আরেকটা তরঙ্গ তার বিপরীতে। এটা যদি হয় সকিনা, তাহলে বাকি তরঙ্গটা কি হবে? 1/সকিনা, 1/সকিনা হবে। এটা যদি হয় সকিনা, তাহলে এটা 1/সকিনা হবে, কারণ এটা বিপরীত। ঠিক আছে, বিপরীত দিকে যাচ্ছে, উল্টে গেছে, মাথা নিচে পা উপরে চলে গেছে। তাহলে এটা সকিনা হলে এটা 1/সকিনা। তাদেরকে যখন যোগ করে দিব, আমার আফসোস, তাদেরকে যোগ করে দিলে কি হয় দেখো, এই যেটা হচ্ছে সকিনা আর এটা হচ্ছে মাইনাস সকিনা। আসলে 1/সকিনা দেওয়া ঠিক হবে না, মাইনাস সকিনা দিতে হবে, কারণ এটা বিপরীত দিকে। তাহলে এই যে এটা হচ্ছে প্লাস ওয়াই হলে এটা হবে মাইনাস ওয়াই। তো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই মিলে 0। আবার তুমি যদি চিন্তা করো এটা মাইনাস ওয়াই, ঠিক ওই পয়েন্টে চিন্তা করো তো, ওই পয়েন্টের নিচের বিন্দুটার কথা চিন্তা করো তো। তাহলে এই তরঙ্গের জন্য প্লাস ওয়াই, উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তার মানে এই তরঙ্গের একটা বিন্দু উপরে হলে ঠিক ওই তরঙ্গের নিচে ইয়াটা দেখো নিচে, তাহলে এই তরঙ্গটা উপরে, এই তরঙ্গটা নিচে। এটা যেদিকে এটা তার বিপরীতে। এটা সকিনা হলে এটা মাইনাস সকিনা, ফলে দুটাকে যোগ করলে কি পাবো কমেন্টে জানাও। এটা সকিনা আর এটা মাইনাস সকিনা, দুটাকে যোগ করে দিলাম, কি পাবো?
ভাইয়া 0 পাবেন, কিছুই পাবো না। এক্স্যাক্টলি তোমরা সঠিক ধরেছো, ফলে আমার লব্ধি তরঙ্গ হবে এটা, এটা হবে আমার লব্ধি তরঙ্গ, আমি কিছুই পাবো না, এটা হচ্ছে আমার লব্ধি তরঙ্গ। ওকে, তাহলে একটা লব্ধি তরঙ্গ হচ্ছে আমার ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, আর একটা হচ্ছে কিছুই পাবো না। এই কিছুই পাবো না এটাকে বলা হচ্ছে ধ্বংস, ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার, এটাই হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক উপরিপাতন অথবা ধ্বংসাত্মক উপরিপাতন। ব্যতিচার আপাতত বলিও না, যেহেতু ব্যতিচার পড়াই নাই, আপাতত বলো ধ্বংসাত্মক উপরিপাতন। ইংলিশ ভার্সনে যারা আছো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। উপরিপাতন মানে সুপারপজিশন, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ সুপারপজিশন। আর এখানে দেখো তো, এটা দুইটা মিলে নতুন করে গঠিত হলো না ভাই? একতলা বিল্ডিং এর উপর আরেকতলা বিল্ডিং হলে দুইতলা বিল্ডিং হয়। তোমরা কি বলো, দুইতলা বিল্ডিং গঠন হয়েছে বলো নাকি ধ্বংস হয়ে গেছে বলো? একতলা বিল্ডিং এর উপর আরেকতলা বিল্ডিং বসালাম, তাহলে বিল্ডিংটা গঠন হলো, তাই এটাকে বলবো আমরা গঠনমূলক ব্যতিচার অথবা গঠনমূলক উপরিপাতন। তো এটাকে বলবো গঠনমূলক উপরিপাতন। ইংলিশ যারা আছো কনস্ট্রাকটিভ, সেটাকে বলবো কনস্ট্রাকটিভ। একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার ধ্বংসাত্মক, একটা হচ্ছে গঠনমূলক। আমার উপরিপাতন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক উপরিপাতন, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ উপরিপাতন। ওকে, সো আজকে হয়তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, আজকে আমরা খুব বেশি আর যাবো না, কারণ আমরা যদি ব্যতিচারের মূল অংশটা শুরু করতে যাই তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না, কারণ ব্যতিচারের মূল অংশটা কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমি একটু মাঝখানে সময় বেশি নিয়ে নিয়েছি। সো আমরা আজকে ব্যতিচারের মূল অংশে যাবো না, আমরা আগামী দিন আমাদের এই ভৌত আলোক বিজ্ঞানটা আগামী দিনও পড়াবো ইনশাল্লাহ তোমাদেরকে, অথবা আমরা এই ভৌত আলোক বিজ্ঞানটা রেকর্ড দিয়ে দিব তোমাদেরকে। এই যেটুকু পড়াইছি এইটুকুর পরে বাকি অংশটা হয় রেকর্ড দিয়ে দিব, না হয় আগামী দিন পড়াবো অথবা জুম ক্লাসে আমরা নিয়ে নিব। সো আমরা আজকে আর যাবো না, কারণ হচ্ছে আমাদের এই যে উপরিপাতনের পরে এখন যখন আমরা ব্যতিচারে ঢুকবো, ব্যতিচারের প্রমাণটা দিতে গেলে আমাদের সময় লাগবে, ব্যতিচারের প্রমাণটা দিতে গেলে আমাদের সময় লাগবে। সো আমরা তোমাদেরকে কথা বলছি। আর আরেকটা বিষয় কি জানো, আমাকে অনেকেই বারবার ইনবক্স করে, আমাকে এখন কি ব্লাডনেস ঠিক হয়েছে? আচ্ছা, আমাকে অনেকেই ইনবক্স করে, অনেক বেশি ইনবক্স করে, ডেইলি কল করতেছে, আমাদের মেন্টরসদেরকে ইনবক্স করতেছে, ভাইয়া এই ফ্রি সেবাতে তো আপনি একটা মোটামুটি চেষ্টা করতেছেন 21 দিনে 21টা চ্যাপ্টার মোটামুটি কাভার দেওয়ার, তো ঠিক আছে, আমাদের টেস্ট পরীক্ষার জন্য এটা খুবই ভালো, আমারও তাদের রিভিউগুলো শুনে খুবই ভালো লাগে। কিন্তু একটা প্রশ্ন আমাকে করে বা আমার মেন্টরসদেরকে করে যে ভাইয়া, তো ধরেন এই যে 21 দিনের পরে আমরা যদি আপনার কাছে পুরো ফিজিক্স বইটা ডিটেলসে শেষ করতে চাই, পুরো ফিজিক্স বইটা যদি আমরা একদম ভালো করে শেষ করতে চাই ফুল ডিটেলসে, এবার মানে ডিটেলসে যদি ভালো করে শেষ করতে চাই পূর্ণাঙ্গভাবে, কারণ ভাইয়া অনেকে আমাকে মানে এভাবে বলেছে, ভাই আমরা ফার্স্ট ইয়ার আসলে পড়ছি ঠিক আছে, কিন্তু আপনার ক্লাসগুলো করার পরে বুঝতে পারলাম যে আমরা যা পড়ছি ওইখানে অনেক গ্যাপ আছে, লেকিনস আছে। এরপর ভাইয়া সেকেন্ড ইয়ারও আমরা পড়ছি ঠিক আছে, কিন্তু ভাইয়া অনেক ফাস্ট পড়ছি এবং ভালো করে বুঝি নাই। তো আমাদের মেন্টরসদেরকে বলতেছে, আমাদেরকে বলতেছে যে ভাইয়া একটা পূর্ণাঙ্গ যদি পড়াতেন তাহলে ভালো হয়। সো এটা আসলে আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। তোমরা যদি সবাই চাও যে ভাইয়া টেস্ট পরীক্ষার পরে গিয়ে আমরা অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে, আমাদের তো ইন্টার পরীক্ষা পিছাবে, যেহেতু এসএসসি পরীক্ষা পিছাচ্ছে ইন্টার পরীক্ষাও পিছাবে। সো ভাইয়া 3-4 মাস 5 মাস বা 6 মাস সময় পাবেন, তো যতদিন সময় পান না কেন আমাদেরকে যদি একটু ডিটেলসে পড়াতেন খুব ভালো হইতো, বেসিকগুলো কাজে লাগতো, এডমিশনও ভালো হইতো। তো সেই সিদ্ধান্তে আমরা হয়তো জানুয়ারি থেকে একটা পেড কোর্স শুরু করতে পারি ডিটেলসের জন্য। অবশ্যই এই কোর্সটা তো তোমরা দেখতে পাচ্ছ লাইভ ক্লাসগুলোতে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার 100% ঢেলে দেওয়ার জন্য। আমি যখন তোমাদের লাইভ ক্লাস নিই আমার মাথায় কখনো এটা থাকে না যে আমি অর্ধেক দিব আর অর্ধেক দিব না, আমি আমার সময়ের মধ্যে সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করি। তারপরও অনেক কিছুই তো আসলে দেওয়া যায় না, আর অনেক ডিটেলস পড়া কিন্তু বাকি আছে। সো তোমরা যারা আমাদের পেইড কোর্সগুলো করবে হয়তো এই ডিটেলসগুলো তোমাদেরকে পড়ানো সম্ভব হবে। আর অলরেডি আমি কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় 4-5 মাস আগে থেকেই পড়াচ্ছি। সো আমার মোটামুটি ভিডিওগুলা, ডকুমেন্টসগুলা, বইগুলো সবকিছু মোটামুটি রেডি, আমাদের মেন্টরসরা রেডি, পরীক্ষা রেডি। সো আশা করি হয়তো সামনে জানুয়ারি থেকে তোমাদেরকে একটা ভালো সেবা দিতে পারবো, ভালো সার্ভিস দিতে পারবো, ঠিক আছে? সো হয়তো জানুয়ারি থেকে আমরা একটা পেইড কোর্স শুরু করতে পারি। আমরা এই নোটিশটা তোমাদেরকে আজকে বা আগামীকালকে গ্রুপে জানিয়ে দিব। যদি তোমরা নোটিশ পাও অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলো, কেননা বর্তমানে আমার 18 ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ। 18টা ব্যাচের পরে তোমরা যদি সেকেন্ড ইয়ার পড়ো বা ফার্স্ট ইয়ার, মানে তোমরা যারা 21 ব্যাচ আছো তোমরা পড়লে তোমাদের জন্য 2টি ব্যাচ খোলা হবে, তো 19 নাম্বার এবং 20 নাম্বার ব্যাচ খোলা হবে। সো 18টা ব্যাচ কিন্তু সব সেকেন্ড ইয়ারদের জন্য না, ফার্স্ট ইয়ারদের ব্যাচ বেশি, আমার ফার্স্ট ইয়ারের ব্যাচ অনেক বেশি, সেকেন্ড ইয়ারের ব্যাচ কম। সো তোমরা যদি পড়ো তোমাদের জন্য 2টা ব্যাচ খোলা হবে,
একটা ব্যাচে হয়তো 600 জন করে আমরা নেওয়ার চেষ্টা করব, দুইটা ব্যাচে 1200 জন স্টুডেন্ট আমার নেওয়ার টার্গেট আছে বা ইচ্ছা আছে। সো 600 করে 1200 স্টুডেন্ট। সো খুব দ্রুত হয়তো রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনই মোটামুটি 200-300 ক্লাস করে, হয়তো এদের মধ্যে ভালো লাগলে এরা সবাই ভর্তি হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন কিন্তু একটু আগে করে ফেলতে হবে যদি পেইড কোর্সের ঘোষণা আসে আর তোমার ইচ্ছে করে আর কি। আর আমি বারবার বলছি এই 21 দিনে তোমাকে আমি সর্বোচ্চটুকু ঢেলে দিব। যদি কোনোদিন কমপ্লিট করতেও না পারি আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব। আজকে আমি ভৌত আলোক বিজ্ঞান কমপ্লিট করতে পারি নাই, আমি অবশ্যই আগামীকালকের মধ্যে তোমাকে রেকর্ড দিয়ে দিব, অথবা আগামীকালকে লাইভ ক্লাসে বাকি অংশটা শেষ করিয়ে দিব, এক ফুটও তোমাকে বাকি রাখবো না। এরপরে যদি তোমার ডিটেলস দরকার হয় তাহলে তুমি আমাদের 19 নাম্বার এবং 20 নাম্বার ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে 600টা করে সিট আছে। আমরা রেকর্ড প্লাস জুমে ক্লাস নিয়ে আর কি। আমি একটু বেশি বলে ফেললাম, আমি দুঃখিত, তোমরা মনে কষ্ট নিও না, অন্যভাবে নিও না প্লিজ, কাইন্ডলি অন্যভাবে নিও না। আমাকে অনেকেই বারবার ইনবক্সে বা মেন্টরস দেখে ফোন করার কারণে বিষয়টা জানিয়ে দিলাম, অন্যভাবে কেউ নিবে না। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফিল্ড সায়েন্স, জানো ফিল্ড সায়েন্সের একটা কম্পিটিশন হচ্ছে, আলোড়ন একটা ম্যাগাজিন বের হচ্ছে। তোমরা যারা লেখালেখি করো, ছবি আঁকো, বিজয় দিবস উপলক্ষে, বিজয় দিবসে একটা দিন ফ্রি থাকোই, বিজয় দিবসে তোমরা যারা ছবি আঁকতে চাও, কবিতা লিখতে চাও, ছোট গল্প লিখতে চাও, প্রচ্ছদ ডিজাইন করতে চাও, তোমাদের জন্য একটা কম্পিটিশন চলে আসছে, আলোড়নের বিজয় চক্র। সো তোমাদের এই ছবিগুলো, এই লেখাগুলো নিয়ে আমরা একটা ম্যাগাজিন বের করব, এবং এই ম্যাগাজিনটা 56,000 বর্গমাইল ছড়িয়ে দিব। এবং এই ম্যাগাজিনটা তে যদি তোমার লেখা সিলেক্ট হয়, তোমাকে নিয়ে আমরা একদিন পিকনিকে যাব, আমাদের পুরো মেন্টরসদের সাথে, আমার মেন্টরসদের সাথে তোমরা সময় কাটাতে পারবে, তোমাদের নিয়ে পিকনিক করবে একটা। হ্যাঁ, সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো তোমরা সবাই কবিতা, গল্প, ছবি যে যা পারো আমাদের ফিল্ড সায়েন্সের গ্রুপে যাবে, ফিল্ড সায়েন্সের গ্রুপে গিয়ে ওইখানে বিজয় চক্রে দিয়ে দিবে, ওইখানে আমাদের সব লেখা আছে, দিয়ে দিলে হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইভটা শেষ করে দাও।